আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে। তবে নদীর এরকম তাজা তাজা ছোট ছোট চিংড়ি মাছ দেখলাম যে বাড়িতে নিয়ে এসেছে আজকে সকালে। ভাবলাম যে গাছের লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করা হবে। প্রথমে লাউটাকে কেটে তারপর সুন্দরভাবে পিস পিস করে সেগুলোকে পানি দিয়ে ধুয়ে তারপর এই জালিটাতে রাখলাম যাতে পানিগুলো জোরে পড়ে যায়। কারণ লাউ রান্না করলে অনেক সময় পানি কম দিতে হয়, এভাবে লাউ থেকে পানি উঠে যায়, তাই একটু পানিটা ঝরার জন্য কিছুটা সময় অপেক্ষা করে। আর এদিকে কড়াইতে তেল দিয়েছি, কিন্তু তেল এদিকে গরম হয়ে গেছে। ভাবলাম যে তেল মনে হয় একটু কম হয়েছে, তাই আরেকটু তেল বাড়িয়ে নিলাম। তবে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করলে চিংড়ি মাছটা বেছে নিলে অনেকটা স্বাদ হয় এবং রান্নার পর অনেকটা গ্রান হয়, কারণ চিংড়ি মাছটা যখন ভাজা হয় তখন একটা গ্রান ছুটে, আর সেই গ্রানটাই তখন থেকে যায় যখন রান্না। তবে চিংড়ি মাছেতে প্রথম হলুদ দিলাম, হলুদ দেওয়ার পরে হালকা একটু মরিচ দিয়ে লবণ দিয়ে তারপর সুন্দরভাবে মাখিয়ে নিলাম এবং মাখিয়ে নেওয়ার পরে তেলে ছেড়ে দিলাম। তেলে ছেড়ে দিয়ে তারপর সুন্দরভাবে নাড়তে শুরু করলাম, আর যখন একটু টকটকা লাল হবে তখন চিংড়ি মাছটা উঠিয়ে নেব। তবে অনেকটা সময় করে ভাজলাম, কারণ চিংড়ি মাছ অনেকক্ষণ সময় করে ভাজলে দেখা যাচ্ছে যে একটু লালচা লালচা হলে তখন সুন্দর একটি গ্রান আসে। তবে কে কিভাবে রান্না করে সেটা আমি জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি এভাবে রান্না করি, কারণ চিংড়ি মাছ আমি সবসময় বেছে নিই। অনেকে আছে যে চিংড়ি মাছটা এভাবে লাউয়ের সাথে ছেড়ে দেয়, কিন্তু আমি ওইভাবে রান্না করি না, কারণ ওইভাবে রান্না করলে আমার কাছে খেতে কিরকম যেন একটু অন্যরকম লাগে। তবে এক একজনের এক এক রকম স্বাদ, আসলে যে যেমনি পারে সে সেভাবেই রান্না করে, তবে আমি সবসময় এভাবেই রান্না করি। তো চিংড়ি মাছ ভাজা শেষ হওয়ার পরে আমি পেঁয়াজ মরিচ এবং কি লবণ দিয়ে একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম, কারণ দেখা যাচ্ছে তেলটা যদি একটু পেঁয়াজটা টেনে নেয় এবং পেঁয়াজটা একটু যদি শুকনো শুকনো হয় অনেকটা। এরপর দিয়ে দিলাম হলুদ, আর আমি বিশেষ করে তরকারিতে হলুদ ব্যবহার করি, কারণ হলুদ বেশি ব্যবহার করলে তরকারি কালারটা অনেক সুন্দর হয়। আর কিন্তু মরিচ বেশি ব্যবহার করলে দেখা যাচ্ছে বেশি হয়ে যায়। এই যে আমি এখন মরিচ দিচ্ছি, একটু হালকা মরিচ দিয়ে নিলাম, যেহেতু আমি শুকনো মরিচ আগেই দিয়েছি। আর বিশেষ করে যদি কাঁচা মরিচ বেশি দেওয়া হয় তাহলে একদমই মরিচ না দিলেও চলে, কারণ আমি যেভাবে রান্না করি ব্যক্তিগতভাবে আজকে আমি সেই রকমই আপনাদের কাছে শেয়ার করতেছি। তো এই যে আদা দিয়ে দিলাম, আদা দেওয়ার পরে সুন্দর মতো একটু নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাটা মিক্স হয়। এরপরে দিয়ে দিলাম লাউ। দেখুন লাউটি এভাবে কাটা হয়েছে, তবে আমি চাচ্ছিলাম যে আর একটু চিকন চিকন করে কাটতে, কিন্তু বাড়িতে এসে দেখি যে আমার আম্মা আসলে লাউগুলো এভাবে কেটে ফেলেছে। তবে লাউ রান্না করলে যদি লাউটা একটু চিকন ভাবে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে অনেকটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখছেন সবকিছু নেড়ে ছেড়ে এবার আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো যাতে লাউগুলো সিদ্ধ হয়ে যায়। তবে এই লাউটা আমাদের গাছের এবং বেশি বয়সও হয় না, একদমই তরতাজা কচি লাউ, যে গ্রামের বাসায় বললেন না কচি কচি লাউ। তো লাউটা সিদ্ধ হওয়ার পরে একদমই সুন্দর যখন একটা কালার এসেছে দেখতেই পাচ্ছেন, তখন আমি সেই চিংড়ি ভাজাটা দিয়ে দিলাম এবং চিংড়ি ভাজাটা দিয়ে দেখুন একটু নেড়ে চেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং ঢেকে। তবে একটা কথা বলে নি, আমি কিন্তু লাউটা পুরোপুরি ভাবে সিদ্ধ আনিনি, মনে করেন 3 ভাগের 2 ভাগ সিদ্ধ এনেছি, আর 1 ভাগ রেখেছি যখন আমি চিংড়ি মাছটা দেবো তখন সেই সাথে লাউটা যাতে সিদ্ধ হয়। তখন লাউ আর চিংড়ি মাছ একসাথে সিদ্ধ হলে একটা গ্রানি আসবে আলাদা। তো অবশেষে কিছুক্ষণ সময় নিয়ে দেখলাম যে না, সিদ্ধ হয়ে গেছে এবং চিংড়ি মাছের সাথে একটা গ্রান আসছে, তরকারি আলাদা। দেখুন কালারটাই দেখতে অনেকটা জোস লাগতেছে। আর কিছু ধনেপাতা দিয়ে দিলাম, আর ধনেপাতাটা হচ্ছে যে এটা হচ্ছে বিলাতি ধনেপাতা বলা হয় গ্রামের ভাষায় আমাদের এখানে, কিন্তু কার এলাকায় কি বলা হয় কমেন্টে বলে যাবে। তবে ফাইনালি রান্না শেষ হয়ে গেছে, আর এই দেখতে পাচ্ছেন তরকারি কালারটা দেখতে এত দারুণ লাগতেছে, তবে গ্রানটা অনেক দারুণ, ধনেপাতার অনেক গ্রান আসে।